মিয়োসিস কোষ বিভাজন, এটাকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। এই কোষ বিভাজনের ক্ষেত্রে একটা কোষ দুইবার বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে চারটা অপত্য কোষ তৈরি করে। কোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজিত হয় একবার। এই কারণে ক্রোমোজোমের সংখ্যা দ্বিতীয় মায়োসিসের পর অর্ধেক হয়ে যায়। এইটাকে বলা হয় মায়োসিস এক, আর এটাকে বলা হয় মায়োসিস দুই। মায়োসিস একটাই হলো মেইনলি হ্রাসমূলক বিভাজন এবং মায়োসিস দুইটা হলো পুরোপুরি মাইটোসিসের মতো। যেহেতু এখানে 2n ছিল এবং মায়োসিস একের পর 1 হয়ে যায় এবং পরবর্তী বিভাজনের পর nই থেকে যায়, এই যে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n এ পরিণত হলো, অর্ধেক হয়ে গেল, এই কারণে এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এটা ঘটে কোথায়? এইটা ঘটে হলো জনন কোষে, কোনো দেহ কোষে এটা ঘটে না, এটা ঘটে জনন কোষে। এখন জনন কোষে কেন ঘটে? দেখো, আমাদের বডির সেলগুলোতে থাকে 2n সংখ্যক ক্রোমোজোম। যদি জনন কোষেও 2n সংখ্যক ক্রোমোজোমই থাকতো, শুক্রাণু বা ডিম্বাণুতে 2n সংখ্যক ক্রোমোজোমই থাকতো, তাহলে শুক্রাণুর 2n, ডিম্বাণুর 2n, দুইটা মিলে পরবর্তী যে জাইগোট গঠন করত সেটাতে হয়ে যেত 4n এবং পরবর্তী জেনারেশনের আমূল পরিবর্তন হয়ে যাইত। এইখানে দেখো 2n এর থেকে n যেহেতু তৈরি হয়ে গেল, তাহলে দেখো এখন শুক্রাণু ডিম্বাণুতে থাকবে কি n সংখ্যক ক্রোমোজোম, যার দরুন পূর্বে যা ক্রোমোজোম সংখ্যা ছিল সেই ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে গেল। এখন মায়োসিস কোষ বিভাজন পদ্ধতিটা আমরা বিশ্লেষণ করব। মায়োসিসে এখানে তোমাকে বললাম যে মায়োসিস 1 এবং মায়োসিস 2 তে ভাগ করে দেওয়া হয়। এই মায়োসিস একের ধাপগুলা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই প্রত্যেকটা যেহেতু মায়োসিস 1-এর, তার জন্য লাস্টে 1 লিখে দেওয়া হয়। এই প্রোফেজ এক আবার অনেক লম্বা টাইম ধরে ঘটে জন্যে এটাকে আবার কয়েক ধাপে ভাগ করা যায়। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এখন আমরা এই প্রোফেজ 1-এর যে ধাপগুলো আছে সেগুলো সহকারে পড়বো এবং পরবর্তীতে মায়োসিস 2 পড়বো। দেখো, লেপটোটিন যেটা আছে, লেপটোটিন ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো এইখানে ক্রোমোমিয়ার দেখা যায়। দেখো, ক্রোমোজোমের সাথে একটু প্রবর্ধন আছে, এই প্রবর্ধনকেই মূলত বলে ক্রোমোমিয়ার। এই যে এটাকে বলে ক্রোমোমিয়ার। একই সাথে এই সেন্ট্রোমিয়ার গুলা নিউক্লিয়ার এনভেলপের কাছে এমনভাবে অবস্থান করে যেন এটা ফুলের তোড়ার মতো দেখায়, ক্রোমোজোমগুলোকে ফুলের তোড়ার মতো দেখায়, এই কারণে এটাকে বলা হয় বুকে। লেপটোটিনের ধাপটা শেষ, এরপর আসো জাইগোটিন। জাইগোটিনের ক্ষেত্রে দেখো দুইটা ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করতেছে। এই পাশাপাশি অবস্থান করে অর্থাৎ ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। ক্রোমোজোম যে দুইটা ক্রোমোজোম মিলে জোড় বাঁধে তাদেরকে বলা হয় বাইভ্যালেন্ট। এবং যে প্রক্রিয়া দুইটা ক্রোমোজোম জোড় বাঁধে সেই প্রক্রিয়াটাকে বলা হয় সিন্যাপসিস। অর্থাৎ দুইটা ক্রোমোজোমের মধ্যে জোড় বাঁধাকেই বাইভ্যালেন্ট বলা হয় এবং যে প্রক্রিয়া জোড় বাঁধে সেটাকে সিন্যাপসিস বলা হয়। এরপর দেখো প্যাকাইটিন। প্যাকাইটিনের ক্ষেত্রে কি হয়?
দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, নন সিস্টার ক্রোমাটিড কি জিনিস, মনে করো এইটা একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড আছে, এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড পরস্পর সিস্টার ক্রোমাটিড, বাট এইটার ক্রোমাটিড এবং এইটার ক্রোমাটিড এরা হলো পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। এইখানে দেখো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জোড় বেঁধে আছে, এই জোড় বাঁধাকে বলা হয় কায়াজমা। এইখানে আকৃতিটা হয় এক্স আকৃতির মতো, এই এক্স আকৃতির স্থানকে বলা হয় কায়াজমা। এবং চারটে ক্রোমোজোম যেহেতু এইতে কাজমাতে অংশগ্রহণ করে, এই কারণে এইটাকে বলা হয় টেট্রাড। আমরা জানি টেট্রা মানে চার, এই কারণে এটাকে বলা হয় টেট্রাড। এরপর দেখো সেন্ট্রোমিয়ারগুলোতে যখন বিকর্ষণ শুরু হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডিপ্লোটিন। তাহলে বিকর্ষণ হলে এই সেন্ট্রোমিয়ার এই দিকে যাবে, এই সেন্ট্রোমিয়ার এই দিকে যাবে। সেন্ট্রোমিয়ারগুলো দূরে সরে যাওয়ার সময় কায়াজমার স্থানে আটকে যায় এবং সেন্ট্রোমিয়ারের দূরে সরার দরুন এই কায়াজমা স্থলে সর্বোচ্চ 90 ডিগ্রি কোণ তৈরি হতে পারে। বাট কায়াজমা তো এই ক্ষেত্রে দুই পাশেই কায়াজমা থাকবে, সেক্ষেত্রে 90 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন হতে পারে। বাট কায়াজমা যদি একটা হয় সেক্ষেত্রে 180 ডিগ্রি কোণ পর্যন্ত তৈরি করতে পারে। এই যে সেন্ট্রোমিয়ারগুলো দূরে সরে যাচ্ছে এটাকে বলা হয় প্রান্তীয়করণ। এরপর দেখো ডায়াকাইনেসিস। সেন্ট্রোমিয়ারগুলো সর্বোচ্চ দূরে চলে যাওয়ার পর যে লুপটা তৈরি করে, এই লুপ অবস্থায় যখন থাকে সেটাকে বলা হয় ডায়াকাইনেসিস ধাপ। এই ডায়াকাইনেসিস ধাপের মাধ্যমেই প্রোফেজ ওয়ানটা শেষ হয়ে যায়। এরপর মেটাফেজ এক, মেটাফেজে একে কি হয়, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকালীন এই ক্রোমোজোমগুলা সর্বাধিক মোটা খাটো হয়ে থাকে। এরপর শুরু হয় অ্যানাফেজ ধাপ। আমরা মাইটোসিসে পড়েছি অ্যানাফেজ ধাপে, অ্যানাফেজ ধাপকে বলা হয় গতি পর্যায়। এই গতি পর্যায়ে ক্রোমোজোমগুলা প্রান্তের দিকে সরে যেতে থাকে। এই সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের আকৃতি ভি, এল, জে, আই বিভিন্ন আকৃতি হতে পারে। ভিটা কি, সেন্ট্রোমিয়ার যখন মিডিলে থাকে তখন সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, আর সেটার আকৃতি হয় ভি এর মতো। যদি সেন্ট্রোমিয়ারটা সামান্য একটু পাশে থাকে তখন সেটা হয় সাবমেটাসেন্ট্রিক, আকৃতি হয় এল আকৃতি। যদি প্রান্তের কাছাকাছি সেন্ট্রোমিয়ার থাকে সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক এবং আকৃতি হয় জে আকৃতি, এবং একদম প্রান্তে থাকলে সেটার আকৃতি হয় আই আকৃতি। টেলোফেজ ধাপটা দেখো, যখন ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে সরে যায় এবং দেখো মাঝে কোষ প্লেট তৈরি হয় তখন সেই ধাপকে বলা হয় টেলোফেজ ধাপ। কিছু কিছু ক্ষেত্রে কোষ প্লেট নাও তৈরি হতে পারে। ক্রোমোজোম সংখ্যার দিকে খেয়াল করো, যখন আমরা প্রোফেজে ছিলাম দেখো এখানে দুইটা ক্রোমোজোম, এখানে দুইটা ক্রোমোজোম, মোট ছিল 4টা ক্রোমোজোম। বাট এইখানে টেলোফেজে এসে দেখতেছি যে এইখানে দুইটা ক্রোমোজোম, এখানে দুইটা ক্রোমোজোম, অর্থাৎ আগে 4টা ছিল এখন দুইটা, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। আগে 2n ছিল এখন হয়ে গেছে n সংখ্যক। এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল এই কারণে এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। টেলোফেজ এক ধাপের মাধ্যমে আমাদের প্রোফেজ মায়োসিস একটা শেষ হয়ে গেল। এরপর মায়োসিস 2 আমরা প্রবেশ করি। প্রোফেজ 2 কি হয় দেখো, নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হচ্ছে। তারপরে কি হয়, মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়ে থাকে এবং সর্বাধিক মোটা এবং খাটো হয়। এরপরে কি হয়, স্পিন্ডল যন্ত্র সাথে যুক্ত থাকা অবস্থায় ক্রোমোজোমগুলা বিভক্ত হয়ে, সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে প্রান্তের দিকে যাওয়া শুরু করে। এই প্রান্তের দিকে যখন যাওয়া শুরু করে তখন সেন্ট্রোমিয়ার যেহেতু আগে যায়, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এটার আকৃতি ধারণ করে ভি, এল, জে, আই। এটাকে এই কারণে গতি পর্যায় বলা হয়। এরপর প্রান্তে যাওয়ার পর টেলোফেজ 2 ধাপ শেষ হয়ে যায়। দেখো কোষ তৈরি হয়ে গেল 4টা, বাট ক্রোমোজোম বিভক্ত হয়েছে শুধুমাত্র একবার। দেখো প্যাকাইটিন ধাপে যে আমরা ক্রসিং ওভারটা দেখেছিলাম, এই ক্রসিং ওভারটা এখানে সুন্দর করে দেওয়া আছে। দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে কায়াজমারটা তৈরি হয়েছিল, এই কায়াজমার
বিভিন্ন স্থানকে দেখো মার্ক করা আছে, এ বি সি ডি এবং এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। এই ক্রোমাটিডের যে স্থানটাতে ভেঙে যায় এই ক্রোমাটিডেরও সেম স্থানে ভেঙে যায় এবং অংশগুলার বিনিময় ঘটে। এইখানে চিত্রটি সুন্দরভাবে দেখানো আছে। এই অংশের বিনিময়ের দরুন বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। আমরা জানি ডিএনএর মধ্যে সকল রকম বৈশিষ্ট্য কোডেড করা থাকে। ক্রোমোজোমটা তৈরি হয় ডিএনএটারই কনডেনসেশন বা কয়েলিং এর মাধ্যমে। তাহলে যেহেতু ক্রোমোজোমের অংশের বিনিময় হচ্ছে, তার মানে ডিএনএতেও পরিবর্তন হচ্ছে। এই কারণে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে। এই ক্রসিং ওভার রিলেটেড যখন তোমাদের সিকিউ আসবে তখন অবশ্যই এই চিত্রটা দিবে, এই দুটা চিত্র, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। ক্রসিং ওভারের গুরুত্বটা মাঝে মাঝেই সিকিউতে আসে। ক্রসিং ওভারের তাৎপর্যটা তোমরা ভালো করে এখান থেকে দেখে নাও এবং এইখান থেকে মুখস্থ করে এই কয়েকটা পয়েন্ট লিখে দিলেই তোমরা ফুল মার্কস পাবে। ভিডিওটা পোস্ট করে এখানে দেখে নাও, পড়ে নাও।